1908 সালের 30শে জুন সাইবেরিয়ার আকাশে হঠাৎ দেখা গেল দ্বিতীয় সূর্যের মতো এক আলো। মানুষ থেমে গেল, পাখিরা উড়ে পালাতে শুরু করলো, আর কয়েক সেকেন্ডের জন্য পুরো পৃথিবী যেন নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়েছিল। তারপর এক বিস্ফোরণ এত শক্তিশালী, প্রায় 8 কোটি গাছ মাটিতে লুটিয়ে পড়ে। শকওয়েভের অনুভূতি ছিল শত শত কিলোমিটার দূরে। জানলার কাঁচ ভেঙে গিয়েছিল, মানুষ মাটিতে ছিটকে পড়েছিল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা ছিল অন্য কিছু। সেখানে কোনো স্পষ্ট ক্রেটার বা গহ্বর পাওয়া যায়নি, না কোনো বিশাল উল্কাপিণ্ড, না কোনো মহাকাশযান, না কোনো স্পষ্ট প্রমাণ। মনে হচ্ছে কিছু একটা আকাশ থেকে এসেছিল, পৃথিবীকে আঘাত করেছিল, তারপর হঠাৎ করে অদৃশ্য হয়ে গেছে। আজও বিজ্ঞান পুরোপুরি নিশ্চিত নয় সেদিন সকালে আসলে সাইবেরিয়ায় কি বিস্ফোরিত হয়েছিল। একটি অ্যাস্টেরয়েড, একটি কমিট, নাকি এমন কিছু যার ব্যাখ্যা এখনো আমাদের বিজ্ঞানের বাইরে? ইয়েস, স্বাগতম জানাই পৃথিবীর সবচেয়ে রহস্যময় বিস্ফোরণগুলোর একটিতে, দ্য টাঙ্গাস্কা ইভেন্ট। সাইবেরিয়া 1908 পৃথিবীর সবচেয়ে নির্জন জায়গাগুলোর একটি। চারদিকে শুধু অন্তহীন বন, বরফ শীতল বাতাস, আর মানুষের উপস্থিতি প্রায় নেই বললেই চলে। সেই সময় পৃথিবী আজকের মতো এত উন্নত ছিল না। না ছিল স্যাটেলাইট, না ছিল কোনো মডার্ন ওয়ার্নিং সিস্টেম, না ছিল ইন্টারনেট। মানুষ তখনও জানতো না মহাকাশ থেকে আসা একটি বস্তু কয়েক সেকেন্ডের মধ্যে পুরো এই অঞ্চলটিকে ধ্বংস করে দিতে পারে। 30শে জুনের সকালটা শুরু হয়েছিল একদম সাধারণভাবে। স্থানীয় মানুষরা নিজেদের কাজে ব্যস্ত, কেউ নদীর পাশে, কেউ শিকারে, আবার কেউ সবেই ঘুম থেকে উঠেছে। তারপর আকাশে দেখা গেল এক অদ্ভুত আলো। প্রথমে অনেকে ভেবেছিল সূর্য হয়তো অস্বাভাবিকভাবে জ্বলে উঠেছে, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই সবাই বুঝতে পারে এটা কোনো সাধারণ আলো নয়, একটি জ্বলন্ত অগ্নিগোলক ভয়ঙ্কর গতিতে আকাশ চিরে ছুটে যাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা পরে বলেছিলেন মনে হচ্ছিল যেন আকাশে আগুন লেগে গেছে। কিছু মানুষ দাবি করে তাদের শরীরে তাপ অনুভব করেছিল, যেন দূরে কোথাও এক বিশাল আগুন জ্বলছে। আর তারপর হঠাৎ করে সেই আলো অদৃশ্য হয়ে যায়। চারপাশে কয়েক সেকেন্ডের জন্য অস্বাভাবিকভাবে শান্ত হয়ে পড়ে। আর ঠিক তখনই বুম, একটি বিস্ফোরণ পুরো অঞ্চলকে কাঁপিয়ে দেয়। শব্দটা এতটাই ভয়ঙ্কর ছিল যে অনেকে ভেবেছিলেন পুরো পৃথিবীর শেষ শুরু হয়ে গেছে। শকওয়েভের শক্তিতে মানুষ মাটিতে আছড়ে পড়ে, ঘরের জানলা ভেঙে যায়, এমনকি শত শত কিলোমিটার দূরের এলাকাতেও কম্পন অনুভব হচ্ছিল। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল বিস্ফোরণের শব্দ আসার আগেই মানুষ আলো দেখেছিল। কারণ বস্তুটি এত দূরে বিস্ফোরিত হয়েছে যে আলোর গতি শব্দের আগেই পৌঁছে যায়। আর ঠিক এই ছোট বিষয়টাই পরে বিজ্ঞানীদের বুঝতে সাহায্য করে ঘটনাটি মাটিতে নয়, ঘটনাটি আকাশে হয়েছে। কিন্তু রহস্য তখনই শুরু হয় মাত্র, কারণ বিস্ফোরণের কয়েকদিন পরেও রাতের আকাশে পৃথিবীতে আরও অদ্ভুত কিছু জিনিস দেখতে পায় মানুষরা। ইউরোপ এবং পশ্চিম রাশিয়ার আকাশে অস্বাভাবিক উজ্জ্বল হয়ে ওঠে। রাতের অন্ধকারেও মানুষ সংবাদপত্র পড়তে পারছিল। মনে হচ্ছিল যেন বিস্ফোরণের কিছু অংশ আকাশেই ভেসে রয়েছে। বিস্ফোরণের পর সাইবেরিয়া সেই অঞ্চলে যেন পৃথিবীর মানচিত্র থেকে পুরো হারিয়ে যায়, কারণ জায়গাটি এতটাই দুর্গম ছিল যে সেই স্থানে পৌঁছানো প্রায় অসম্ভব ছিল। না ছিল রাস্তা, না ছিল কোনো শহর, শুধু অসীম বনভূমি। আর সেই কারণেই মানুষ অনেক বছর ধরে জানতেই পারেনি আসলে ধ্বংসটা কতটা ভয়ঙ্কর ছিল। কিন্তু ধীরে ধীরে ঘটনাটির খবর পুরো রাশিয়ায় ছড়িয়ে পড়তে শুরু করে। প্রত্যক্ষদর্শীরা অদ্ভুত সব বর্ণনা দিতে থাকে। কেউ বলে আকাশ ফেটে গিয়েছে, আবার কেউ বলে মনে হচ্ছে যেন সূর্য পৃথিবীর খুব কাছে এসে গেছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন তখনও একটাই ছিল, আসল কারণটা কি এই বিস্ফোরণের? এই রহস্যের উত্তর খুঁজতে গিয়ে 1927 সালে রাশিয়ার সায়েন্টিস্ট লুডিক কুলিক একটি এক্সপিডিশন নিয়ে এই ঘটনাস্থলের জন্য রওনা হন। ভাবুন, ঘটনার প্রায় 19 বছর পর প্রথম বড় সায়েন্টিফিক ইনভেস্টিগেশন শুরু হয়, কারণ তার আগে এখানে পৌঁছানো ছিল ভয়ঙ্কর কঠিন। কয়েকদিনের যাত্রার পর তারা বিস্ফোরণের কেন্দ্রস্থলে পৌঁছায়, এবং তারা যা দেখেছিল তা আজও ইতিহাসের সবচেয়ে অদ্ভুত ডিজাস্টার সিনগুলোর একটি। চারদিক শুধু ধ্বংস,
যেদিকে চোখ যায় সেদিকেই পড়ে আছে শুধু লাখে লাখে গাছ, যেন এক মুহূর্তে মাটিতে সবাই আশ্রে পড়েছে। পুরো বনভূমি দেখতে মনে হচ্ছিল এক মৃত অঞ্চলের মতো। সায়েন্টিস্ট পরে হিসেব করে দেখেন প্রায় 2000 বর্গ কিলোমিটারের বেশি এলাকা ধ্বংস হয়েছে, আর প্রায় 8 কোটি গাছ মাটিতে পড়ে আছে। কিন্তু এরপর আরও এক অদ্ভুত জিনিস তারা লক্ষ্য করতে থাকে। গাছগুলো এলোমেলোভাবে পড়েনি, সবাই একই দিক থেকে চাপ পেয়েছে। মনে হচ্ছে আকাশ থেকে যেন কোনো এক অদৃশ্য শক্তি বিস্ফোরণ করেছে, চারদিকে ধাক্কা মেরেছে। আরও ভয়ঙ্কর ব্যাপার ছিল এর বিস্ফোরণের কেন্দ্রস্থল। সেখানে থাকা অনেক গাছ এখনো দাঁড়িয়ে ছিল। হ্যাঁ, দাঁড়িয়ে ছিল, তবে এগুলো সম্পূর্ণ পুড়ে কালো হয়ে গিয়েছে। মনে হচ্ছে যেন কোনো এক বিশাল আগুন উপর থেকে জাস্ট নিচের দিকে জ্বালিয়ে নিয়ে গেছে। এখন চিন্তা করুন, যদি কোনো অ্যাস্ট্রয়েড সরাসরি মাটিতে আঘাত করত, তাহলে সবচেয়ে বড় ধ্বংস হওয়ার কথা ছিল ঠিক এর কেন্দ্রেই। সেখানে বিশাল ক্রেটার বা গহ্বর থাকার কথা, কিন্তু সেখানে কোনো ক্রেটারই নেই, কোনো বিশাল ধাতু টুকরো নেই, কোনো স্পষ্ট ইম্প্যাক্ট মার্ক নেই। এবং ঠিক সেই মুহূর্তেই ট্রানজিন্ট ইভেন্ট, শুধু এক এক্সপ্লোশন থাকেনি, এটি পরিণত হয়েছে পৃথিবীর সবচেয়ে আনসলভ মিস্ট্রির একটি। এখন বিজ্ঞানীদের সামনে সবচেয়ে বড় প্রশ্নটা ছিল কিভাবে এত বড় ধ্বংস হয়েছে কিন্তু কোনো ক্রেটার তৈরি হলো না। কারণ সাধারণত যখন কোনো অ্যাস্ট্রয়েড পৃথিবীতে আঘাত করে তখন বিশাল গর্ত তৈরি করে। যেমন ডাইনোসর বিলুপ্তি হওয়ার সময় যে অ্যাস্ট্রয়েডকে দায়ী করা হয়েছে সেটি পৃথিবীর উপর একটি বিশাল ইম্প্যাক্ট ক্রেটার তৈরি করেছিল। তবে এই ঘটনার ক্ষেত্রে ধ্বংস ছিল, তাপ ছিল, শকওয়েভ ছিল, কিন্তু কোনো ইম্প্যাক্ট ছিল না। এটাই যেন ফিজিক্সের পরিচিত নিয়মকে চ্যালেঞ্জ করছিল। আর এখান থেকে শুরু হয় শত শত থিওরি। কেউ বলে এটি হয়তো একটি জায়ান্ট মেটিওর, আবার কেউ বলে এটি কোনো কমেট ছিল। কিছু কিছু থিওরি ছিল আরও ভয়ঙ্কর। কিছু মানুষ বিশ্বাস করতে শুরু করেন এটি হয়তো এলিয়ান স্পেসক্রাফট এক্সপ্লোশন, কারণ তারা ভেবেছিল যদি কোনো মহাজাগতিক বস্তু আঘাত করেই থাকে তাহলে তার অন্তত কিছু অংশ থাকার কথা, কিন্তু এখানে প্রায় কিছুই ছিল না। এমনকি কেউ কেউ এটাও দাবি করেন এটি ছিল পৃথিবীর ইতিহাসের প্রথম সিক্রেট নিউক্লিয়ার এক্সপ্লোশন। কারণ বিস্ফোরণের শক্তি ছিল এতটাই বিশাল, সায়েন্টিস্ট পরে হিসেব করে দেখেন এই ব্লাস্টের শক্তি প্রায় 10 থেকে 15 মেগাটন টিএনটির সমান। হিরোশিমায় যে বোম ব্যবহার করা হয়েছে তার থেকেও শত শত গুণ বেশি শক্তিশালী। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা হলো এই বিস্ফোরণ মাটিতে হয়নি, এটি হয়েছিল আকাশে, পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় 5 থেকে 10 কিলোমিটার উপরে। সায়েন্টিস্ট এই ধরনের ঘটনাকে বলে থাকে এয়ার ব্লাস্ট, মানে একটি মহাজাগতিক বস্তু পৃথিবীর অ্যাটমসফিয়ারে প্রবেশ করার পর মাটিতে আঘাত করার আগেই মাঝ আকাশে বিস্ফোরিত হয়। যখন একটি বস্তু ভয়ঙ্কর গতিতে অ্যাটমসফিয়ারের ভিতরে ঢোকে তখন ফ্রিকশনের কারণে তার বাইরের অংশ জ্বলতে শুরু করে, টেম্পারেচার বেড়ে যেতে থাকে এবং শেষ পর্যন্ত বস্তুটি নিজের চাপ সহ্য করতে না পেরে বিস্ফোরণ হয়ে যায়। আর সেই বিস্ফোরণের শকওয়েভ নিচে পুরো বনভূমিকে ধ্বংস করে দিয়েছে। এবং এই থিওরি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়ে দেয় যে কেন কোনো ক্রেটার ছিল না বা কোনো গহ্বর ছিল না, কারণ বস্তুটি কখনোই মাটিতে পৌঁছায়নি। কিন্তু এখানেই আসল রহস্য পুরোপুরি সমাধান হয়নি, কারণ সায়েন্টিস্টরা এখনও নিশ্চিতভাবে বলতে পারছে না এটি আসলে অ্যাস্ট্রয়েড ছিল নাকি কমেট। এখন সবথেকে বড় প্রশ্ন ছিল সেই সকালে সাইবেরিয়ার আকাশে আসলে কি বিস্ফোরিত হয়েছিল, একটি অ্যাস্ট্রয়েড নাকি একটি কমেট। সায়েন্টিস্ট প্রথমে অ্যাস্ট্রয়েড থিওরির দিকেই ঝুঁকছিলেন, কারণ বিস্ফোরণের শক্তি ছিল ভয়ঙ্কর, প্রায় 10 থেকে 15 মেগাটন টিএনটি। ঘটনাস্থলে মাটি এবং গাছে নিকেল, সিলিকেট এবং ম্যাগনেটাইটের মতো উপাদানও পাওয়া যায়। এগুলো সাধারণত উল্কাপাতের সঙ্গে সম্পর্কিত। কিন্তু এখানে একটি বড় সমস্যা ছিল, যদি এটি সত্যি ধাতব অ্যাস্ট্রয়েড হতো তাহলে তার বড় ফ্রিগমেন্ট কোথায়? কোনো বিশাল মেটেরিয়ট এখনও কেন খুঁজে পাওয়া যায়নি? আর এখান থেকেই জনপ্রিয় হয়ে ওঠে কমেট থিওরি, কারণ কমেট মূলত বরফ, ধূলিকণা আর গ্যাস দিয়ে তৈরি। সায়েন্টিস্ট মনে করে যদি একটি কমেট অ্যাটমসফিয়ারে প্রবেশ করে, মাঝ আকাশে এক্সপ্লোর করে, তাহলে এটি প্রায় সম্পূর্ণভাবে বাষ্প হয়ে যেতে পারে। এমনকি বিস্ফোরণের পর ইউরোপের আকাশে দেখা মিস্টিরিয়াস নাইট গ্লোকেও
এই থিওরি ব্যাখ্যা করতে পারে, কিন্তু রিসার্চার এখনও বিশ্বাস করেন টাঙ্গেনস্কার অবজেক্ট হয়তো কমেট এলের একটি ফিগমেন্ট ছিল, কিন্তু আজও নিশ্চিতভাবে কেউ জানে না সেটি অ্যাস্ট্রয়েড ছিল না কমেট ছিল। আর এখানেই অদ্ভুত কিছু তথ্যও আসে। টাঙ্গাস্কা মিস্ট্রি শুধু সায়েন্সের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, কারণ ক্রেটারের অনুপস্থিতি মানুষকে ভাবাতে বাধ্য করে, আর সেখান থেকেই জন্ম নেয় ভয়ঙ্কর সব থিওরি। কেউ বিশ্বাস করে এটি ছিল এলিয়ান স্পেসক্রাফট এক্সপ্লোরেশন, কারণ এত বড় বিস্ফোরণের পর কোনো ফ্র্যাগমেন্ট পাওয়া যায়নি। আবার কেউ দাবি করেন ফেমাস ইনভেন্টর নিকোলা টেসলা হয়তো তার ওয়্যারলেস এনার্জি এক্সপেরিমেন্টের সময় কোনো এক ভুলে এই বিস্ফোরণ ঘটেছিল। এমনকি ব্ল্যাক হোল এবং অ্যান্টিমেটার এক্সপ্লোশন থিওরিও সামনে আসে। যদিও এইসব থিওরি এই রহস্যকে আরও ডাইনামিক করে তোলে, তবে আজ পর্যন্ত কোনো সলিড এভিডেন্স পাওয়া যায়নি। আর সেই কারণেই 1908 সালে ঘটা এই বিস্ফোরণ আজও সায়েন্স এবং মিস্ট্রির মাঝে দাঁড়িয়ে আছে।